ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা ভিডিও দেখে বুঝতে পেরে গেছো আজকের টপিকটি কী হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছো। এটা 2018 সালে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের লাস্ট পরীক্ষা ছিল তার টেক্সট বুকলেট পেপার। এটা সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার। এর পরীক্ষায় 200 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। রিটেন এক্সাম এমসিকিউ থাকে 200 মার্কস। 100টা কোশ্চেন থাকে, একটি 2 মার্কসের, টোটাল 200 মার্কস। খুব সহজ কোশ্চেন করা হয়ে থাকে। এই পরীক্ষায় পাস করে গেলে তখন ইন্টারভিউ হয় 100 নাম্বারের। ঠিক আছে। আর এখানে বলে দিই, জেইসি মানে 17 মানে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল 2017 সালের ফর্ম ফিল আপ হয়েছিল। 2018তে এই পরীক্ষাটি হয়েছিল আর কি। আর টেক্সট বুকলেট সিরিজ ডি ডি টেক্সট বুকলেট সিরিজ আছে। এই ভিডিওটিকে আমি প্রথম হিন্দিতে দিয়েছিলাম। অনেকের অসুবিধার কারণে সেটা হয়তো অনেকে বুঝতে পারেননি বা দেখতে পারেননি। তাই এর জন্য এটাকে আমি, যেহেতু বাংলায় চ্যানেল, এটা বাংলায় আমি প্রোভাইড করার চেষ্টা করছি। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগা থাকে তাহলে লাইক করবে। আর এখানে কোশ্চেন আনসার বলতে শুধুমাত্র প্রত্যেকটা কোশ্চেনের সাথে যে আনসার বলে দেবো সেটুকু নয়। প্রত্যেকটা কোশ্চেনের সাথে অপশানের সাথে উত্তর বলার সাথে সেখানে আমি বলবো যে এর এক্সপ্লেনেশন, বেসিক কনসেপ্ট কী, যেগুলো আমাদের অন্যান্য কোশ্চেন সলভ করতে কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন আছে 1 নম্বর, হাই ইয়েল ডিফর্ম বার হ্যাভ এ HYHD বার, এটাকে বলা হয়ে থাকে হাই ইয়েল্ড ডিফর্ম বার। এখানে 4টি অপশান আছে, দেখতে পাচ্ছ। আমি অপশানগুলো প্রত্যেকটি পড়বো না সময় নষ্টের কারণে, তাই যাতে তোমাদের সময় নষ্ট না হয়, একটা সময় অনেক দামি, সেই জন্য আমি শুধুমাত্র এর আনসার বলে ওর এক্সপ্লেনেশনে চলে যাব। এখানে 4টি অপশান আছে। সঠিক আনসার হবে আমাদের অপশান সি। দেখো, হাই ইয়েল্ড ডিফর্ম বার হ্যাভ এ, অপশান সি, পার্সেন্টেজ ইলংগেশন লেস দ্যান দ্যাট অফ মাইল্ড স্টিল। দুটোর HYHD বার আর মাইল্ড স্টিল দুটোর মধ্যে তফাৎ মেন হচ্ছে যে ইলংগেশন, পার্সেন্টেজ অফ ইলংগেশন মাইল্ড স্টিলের সবসময় বেশি HYHD বারের থেকে। ঠিক আছে। এর এক্সপ্লেনেশন আমরা দেখিনি কী আছে। আমি এইভাবে দেখাচ্ছি, তার কারণ যদি পুরোটা দেখে ফেলো তাহলে কোশ্চেন আনসারের মজাটা চলে যাবে, এই জন্য আমি একটু একটু করে দেখাচ্ছি। এক্সপ্লেনেশন, মাইল্ড স্টিল হ্যাজ ডেফিনাইট ইল্ড পয়েন্ট অ্যান্ড প্লাস্টিক স্ট্রেন মে এক্সটেন্ড আপ টু এ স্ট্রেন অফ 0.15। মানে মাইল্ড স্টিলের একটা ডেফিনাইট ইল্ড পয়েন্ট আছে। ইল্ড পয়েন্ট কি? যেখানে ওই এর একটা ক্যারেক্টার, যেখানে ইলাস্টিসিটি শেষ হয় এবং প্লাস্টিসিটি শুরু হয়। ঠিক আছে। তো মাইল্ড স্টিলের একটা ডেফিনাইট ইল্ড পয়েন্ট আছে, মেইন পয়েন্ট আছে, যেখান থেকে আমরা ইলাস্টিসিটি শেষ বা প্লাস্টিসিটি শুরু বলবো। আর এর স্ট্রেনকে 0.15 গুণ পর্যন্ত বাড়ানো যায়। ঠিক আছে। কিন্তু কোল্ড ওয়ার্ক হাই ইয়েল্ড স্ট্রেন ডিফর্ম বার্স ডু নট হ্যাভ এ ডেফিনাইট ইল্ড পয়েন্ট। HYHD বার, ঠিক আছে, এর কোনো ডেফিনাইট ইল্ড পয়েন্ট নেই। মেন তফাৎ এটাই। দেয়ার প্লাস্টিক ইজ লেস দ্যান দ্যাট অফ মাইল্ড স্টিল বার্স। এর প্লাস্টিক কোয়ালিটি, প্লাস্টিক ক্যারেক্টার মাইল্ড স্টিলের থেকে কম। এই কোশ্চেনের আনসার এটা, এক্সপ্লেনেশন এটা। এর থেকে বেশি যদি এদের দুজনের মধ্যে HYHD বার প্লেন বা মাইল্ড স্টিলের তফাৎ আরও জানতে চাও, তাহলে উপরে আই বাটন ক্লিক করে দেখতে পারো। এই নিয়ে আমাদের একটা ভিডিও বানানো আছে। Question number 2. Heat of hydration in a cement at early age is maximum for. Answer is option D, C3A, that is tricalcium aluminate. এর explanation দেখে নিন। Tricalcium aluminate C3A is mostly related to the heat of hydration. ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, এটাকে C3A দ্বারা ডিনোট করা হয় এবং হিট অফ হাইড্রেশনের জন্য মেন দায়ী থাকে। জেনারেলি আমাদের ধরে নেওয়া হয় C3A কে হিট অফ হাইড্রেশন, মানে তাপ উৎপন্ন করে, মানে তাপ উৎপন্নের জন্য মেন দায়ী থাকে। যখন সিমেন্টের সাথে ওয়াটারের রিয়াকশান হয় বা কাস্টিংয়ের সময়। ঠিক আছে। ইট রিলিজেস লার্জ অ্যামাউন্ট অফ হিট ডিউরিং দ্য ফার্স্ট ফিউ ডেজ অফ হার্ডেনিং, which generally results in early age cracking.
কংক্রিট কাস্টিংয়ের পর প্রথম কয়েকদিনে যে ক্র্যাকিং দেখা দেয় তার এই কারণের জন্য প্রথমত দায়ী করা হয় C3A-কে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। ইয়ারলি এজ ক্র্যাকিং, এটা পরীক্ষায় কোশ্চেন আসে, ইয়ারলি এজ ক্র্যাকিংয়ের জন্য দায়ী কে? সেটা হলো C3A। বা এখানে যেমন কোশ্চেন এসছে, হিট অফ হাইড্রেশন ইন এ সিমেন্ট অ্যাট ইয়ারলি এজ ইজ ম্যাক্সিমাম ফর C3A। C3A সব জায়গায় আবার চলে না। Cements with high zinc content of C3A are not suitable for mass concreting. মাস কংক্রিটিং মানে বড় বড় কংক্রিটিংয়ের কাজে, যেসব ড্যাম তৈরি বা বড় যেখানে ক্যানেল হবে, সেখানে বড় বড় জায়গায় যেখানে অনেক বড় কংক্রিটিংয়ের কাজ হবে, সেখানে C3A সেই সিমেন্টের মধ্যে থাকা চলবে না, সেটা তার জন্য খুবই ক্ষতিকারক। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এই বিষয়ের জন্য অন্যভাবে অন্য সময় পড়ব। আমাদের থার্ড কোশ্চেন আছে, দ্য ফেলিওর অফ এ রিভেট জয়েন্ট মে টেক প্লেস ডিউ টু। রিভেট জয়েন্টের ফেলিওর কি কি কারণের জন্য হয়ে থাকে? ঠিক আছে, মে টেক্স প্লেস ডিউ টু, এর আনসার আমরা দেখে নেব এবং এক্সপ্লেনেশন দেখে নেব। এই যে অপশন সি, এফেক্টিভ থ্রোট থিকনেস, বাট আমাদের কোশ্চেন একটু উল্টাপাল্টা হয়েছে, 3-এর জায়গায় 4, 4-এর জায়গায় 3 হয়েছে। বার 12 দেখার আগে আমরা ওটা দেখে নিই, ঠিক আছে। সো দ্য ফেলিওর অফ এ রিভেট জয়েন্ট মে টেক প্লেস ডিউ টু, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এখানে আমাদের অপশন আছে, সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কী কী কারণ হয়ে থাকে? শেয়ার ফেলিওর অফ রিভেটস, বিয়ারিং ফেলিওর অফ রিভেটস, এবং অপশন সি টিয়ারিং ফেলিওর অফ রিভেটস, অল অফ দিস। এবার দেখিনি আমরা শেয়ারিং ফেলিওর, বিয়ারিং ফেলিওর, টিয়ারিং ফেলিওর কী জিনিস, একটা ড্রয়িংয়ের মাধ্যমে জিনিসটাকে বুঝে নিই। যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে শেয়ারিং ফেলিওর, একটা জয়েন্ট ছিল, সেখানে এই পজিশানে এই আমাদের রিভেটটা জয়েন্ট ছিল, সেহেতু শেয়ারিংয়ের কারণে, দুটো প্লেটের শেয়ারিংয়ের কারণে এই এদিকে সরে গেছে, ওইদিকে সরে গেছে, দুজন দুদিকে সরে যাওয়ার কারণে রিভেট ক্র্যাক করে গেছে। সো এটাকে বলবো শেয়ারিং ফেলিওর, দুদিকে দুজনে টান পড়ে, সে কারণে এটা ফেলিওর হয়ে গেছে জয়েন্টটা, এই জন্য একে বলছে শেয়ারিং ফেলিওর। শেয়ারিংয়ের কারণে যে ফেলিওর, শেয়ারিং ফেলিওর। বিয়ারিং ফেলিওর, এখানে একটা ড্রয়িং আছে দেখো, যে এই দুদিকে লোড আছে, তার জন্য লোডিংয়ের কারণে আমাদের প্লেটটা কাট হয়ে গেছে, এটাকে বলছে বিয়ারিং ফেলিওর। প্লেট কাটের জন্য রিভেট ফেল্ড, ঠিক আছে। আর টিয়ারিং ফেলিওর, এখানে একটা ড্রয়িং আছে দেখো, প্লেটটা যখন কোনোভাবে কেটে যায়, ঠিক আছে, তার জন্য যে জয়েন্টের ফেল হয়ে থাকে রিভেট জয়েন্টের, সেটাকে বলছে টিয়ারিং ফেলিওর অফ রিভেট জয়েন্ট। এই যে এই এক নিচে প্লেট আছে, উপরে একটা প্লেট আছে, দুজনের মধ্যে জয়েন্ট দেওয়া আছে, সেখানে এর দিকে টানের জন্য, এর দিকে টানের জন্য এখানে মাঝামাঝি এই ক্র্যাক করে গেছে, ঠিক আছে, এটাকে বলছে টিয়ারিং ফেলিওর। টিয়ারিং মানে ছিঁড়ে যাওয়া। এই দুটো সেন্টার ডিস্টেন্স আছে পি, পিচ ডিস্টেন্স, এর ডায়া ডি, এর সেম ডি, আর এই সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স তখন আমরা বলছি পি মাইনাস ডি, ঠিক আছে। এই তিনটে ছিল আমাদের ফেলিওর অফ রিভেট জয়েন্ট, ঠিক আছে। তাহলে এবার কোশ্চেন নাম্বার 4-এ যাচ্ছি। বাট ওয়েল ইজ স্পেসিফাইড বাই, রাইট আনসার অপশন সি, এফেক্টিভ থ্রোট থিকনেস। এর এক্সপ্লেনেশন দেখে নিই। Butt weld effective throat thickness is the shortest distance from the root of fillet weld to face of diagrammatic weld line joining of toes. মানে এফেক্টিভ থ্রোট থিকনেসের শর্টেস্ট ডিস্টেন্স রুট ফিলেট ওয়েল টু ফেস ডায়াগ্রামেটিক, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স থাকে, শর্টেস্ট ডিস্টেন্স, তাকে বলেছে আমাদের এফেক্টিভ থ্রোট থিকনেস, ঠিক আছে। দ্য এফেক্টিভ থ্রোট থিকনেস শুড নট বি লেস দেন 3 মিলিমিটার। এর যে থিকনেস থাকে 3 mm থেকে কম করা, 3 mm থেকে কম করা যাবে না। অ্যান্ড ইট শুড নট এক্সিড 0.70 অর 1T। এবং এই দুটোর যেমন মিনিমাম 3 mm থেকে কম হবে না, ম্যাক্সিমাম 0.7 বা 1T-কে ক্রস করে যাবে না। এখানে টি হচ্ছে থিকনেস অফ থিনার প্লেট, যেটা সব থেকে পাতলা প্লেট থাকবে তার থিকনেসকে ধরা হয়েছে, থিনার প্লেট অফ এলিমেন্টস বিং ওয়েল্ডেড,
যেখানে ওয়েল্ডিং হচ্ছে সেই জায়গায় সব থেকে যেটা মিনিমাম থিকনেসে থাকে সেটা টিকে থিকনেসকে এখানে টি বলে ধরা হয়েছে। এর একটা ড্রয়িং আছে, সেই ড্রয়িংয়ের সাহায্যে আমরা এই জিনিসটাকে একটু বুঝে নিই। এই যে এখানে আমাদের বাট ওয়েল্ড দু রকম দেখানো আছে, কনভেক্স ফিলেট ওয়েল্ড আর কনকেভ ফিলেট ওয়েল্ড। ঠিক আছে, এখানে কনভেক্স বলা হচ্ছে তার কারণ এই যে ওয়েল্ডিংয়ের কারণে এর ওপরটা কনভেক্স হয়েছে, ফুলে আছে, বাইরের দিকে বেরিয়ে আছে, আর ভেতরের দিকে ঢুকে আছে, জন্য কনকেভ। কনভেক্স লেন্সের মধ্যে কনভেক্স কনকেভ। এই ক্ষেত্রে এফেক্টিভ থ্রো থিকনেস হচ্ছে এই পয়েন্ট থেকে এই যেটার এই কর্নারের জয়েন্ট আছে, টো জয়েন্ট, ঠিক আছে, এই দুটোর মধ্যে যেটা ডিস্টেন্স আছে এটাকে বলছে এফেক্টিভ থ্রো থিকনেস। এই জায়গাটাকে যদি আমরা আউট করে দিই, মেন তো এটাই এফেক্টিভ, যেটা এফেক্টিভ জায়গা লেন্স, সেটাকে এফেক্টিভ থ্রো থিকনেস বলছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এফেক্টিভ থ্রো থিকনেস, আর অ্যাকচুয়াল থ্রো থিকনেস হচ্ছে এই পয়েন্ট থেকে ওপরের মেন যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টটাকে। আর এইটুকু জায়গাটাকে বলা হচ্ছে কনভেক্সিটি। এটা হচ্ছে লেগ, এর থেকে এইটুকু লেগ, আর এদিকে এই পজিশনে এটা লেগ। ঠিক আছে, আর থিওরিটিক্যাল থ্রো থিকনেস এই জায়গাটাকে বলা হচ্ছে। সেম এইদিকে কনকেভের ক্ষেত্রে যেমন আমরা এই জায়গাটাকে যদি আউট করে দিই, মেন হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এফেক্টিভ থ্রো থিকনেস, এর এফেক্টিভ এবং অ্যাকচুয়াল সেম। আর এই জায়গাটাকে বলা হচ্ছে কনকেভিটি, যেহেতু এইদিকে বিশাল একটা ডিস্টেন্স থাকার জন্য অ্যাকচুয়াল আর এফেক্টিভ এটাকে একই ধরা হয়ে থাকে। এটা কনকেভিটি সেম, এইটাকে এখান থেকে এইটুকু লেগ, আর এখান থেকে এইটুকু লেগ সাইজ। আর থিওরিটিক্যাল থ্রো থিকনেস এইটুকু। ঠিক আছে, তো আমাদের কোশ্চেন নাম্বার 4 কমপ্লিট। এবার কোশ্চেন নাম্বার 5 দেখছি। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট কম্প্রেশন মেম্বার? নিচে যেগুলো সেকশন দেওয়া আছে তার মধ্যে থেকে সব থেকে বেস্ট কম্প্রেশন মেম্বার কোনটা? সিঙ্গেল অ্যাঙ্গেল সেকশন, ডাবল অ্যাঙ্গেল সেকশন, আই সেকশন, টিউবুলার সেকশন। রাইট অ্যান্সার ইজ দ্য অপশন সি, আই সেকশন। আইএসএইচপি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি বিম, এটাকে বলা হয়ে থাকে আইএসএইচবি হচ্ছে আই সেকশন, সেটা হচ্ছে বেস্ট কম্প্রেশন মেম্বার যেগুলো অপশন আছে তাদের মধ্যে থেকে। এটা হচ্ছে একটা জাস্ট থিওরিটিক্যাল কোশ্চেন, মনে রাখার মতো। ঠিক আছে, 4টার মধ্যে রাইট আনসার হচ্ছে আই সেকশন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, slenderness ratio of a compression member is the ratio of effective length of the compression member to the slenderness ratio কি? এটা একমাত্র কলমের ক্ষেত্রে ধরা হয়ে থাকে। অফ এ কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে স্লেন্ডারনেস রেশিও কি, যেটা কি রেশিও একটা এফেক্টিভ লেন্থ অফ দ্য কম্প্রেশন মেম্বারের এফেক্টিভ লেন্থ যেটা থাকে টু দ্য, কার সাথে রেশিও করলে স্লেন্ডারনেস রেশিও পাওয়া যায়? এটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এফেক্টিভ লেন্থ অফ দ্য কম্প্রেশন মেম্বার টু দ্য লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, মানে রেডিয়াস অফ জাইরেশন। yes, radius of gyration. The tendency of a member to buckle is usually measured by its slenderness ratio. Slenderness ratio দ্বারা আমরা যে মেম্বার কম্প্রেশন মেম্বারটা বাকল হতে চাইবে তার যে টেন্ডেন্সি সেটা আমরা এই স্লেন্ডারনেস রেশিও দ্বারা বের করতে পারবো। একে ল্যামডা দ্বারা ডিনোট করা হয়, এবং ল্যামডা ইজ ইকুয়াল টু KL/R। এটা হচ্ছে এফেক্টিভ লেন্থ আর রেডিয়াস অফ জাইরেশন, আর এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, স্মল কেস কনস্ট্যান্ট। ঠিক আছে, যত কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি করা যায় আমি তারই চেষ্টা করছি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 7, মডুলার রেশিও অফ টু ম্যাটেরিয়ালস ইজ দ্য রেশিও অফ। মডুলার রেশিও কি দুটো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে? মডুলার রেশিও হচ্ছে দেয়ার মডুলাস অফ ইলাস্টিসিটিস, রেশিও of two materials of their two modulus of elasticities. Option C is the right answer. Modular ratio of two materials is the ratio of their modulus of elasticities. Modular ratio m একে small m দ্বারা ডিনোট করা হয় is equal to modulus of elasticities of stronger material divided by modulus of elasticities of relatively weaker material. মডুলার রেশিও আমরা বের করব, মানে দুটো ম্যাটেরিয়ালের মধ্যে যদি বের করা হয় তার মধ্যে যেটা রিলেটিভলি
যেটা স্ট্রংগেস্ট থাকবে তুলনামূলক হবে সেটাকে উপরে রাখবো, এবং যেটা উইকার থাকবে সেটাকে রিলেটিভলি উইকার সেটাকে নিচে রাখবো। এই দুটোর মধ্যে যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে মডুলার রেশিও দুটোর মধ্যে। এই বিষয়ে যদি আরও মানে ভালোভাবে জানতে চাও তাহলে আই বাটন ক্লিক করে ওপরে দেখতে পারো। এই নিয়ে আমাদের ভিডিও মডুলার রেশিও নিয়ে, শুধু মডুলার রেশিও নিয়ে ভিডিও আমাদের বানানো আছে। ঠিক আছে, এটাকে বলছি মডুলার রেশিও, এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। নেক্সট আমরা দেখব question number 8. The length of a conical bar is small l. Diameter of the base is small d and weight per unit volume is small w. It is fixed at its upper end and hanging freely. The elongation of the bar under action of its own weight will be, option C is the right answer, w square by 6c. এই কোশ্চেনে মানে বলতে চাইছে একটা কনিক্যাল বার আছে যার লেন্থ হচ্ছে স্মল এল, ডায়ামিটার তার বেসের ডায়ামিটার স্মল ডি এবং ওয়েট পার ইউনিট ভলিউম স্মল ডাব্লু। ঠিক আছে, ওয়েট পার ইউনিট ভলিউম স্মল ডাব্লু, যেটা ঘনত্ব বলা হয়েছে। ইট ইজ ফিক্সড অ্যাট ইটস আপার এন্ড অ্যান্ড হ্যাঙ্গিং ফ্রিলি, এটা আপার এন্ডে ফিক্সড হয়েছে, ফ্রিলি মানে হ্যাঙ্গিং করছে। ঠিক আছে, দ্য ইলংগেশন অফ দ্য বার, সেই কারণে যে মানে ওর লম্বাই বাড়বে, ইলংগেশন অফ দ্য বার আন্ডার অ্যাকশন অফ ইটস ওন ওয়েট, সে তার নিজের ওয়েটের জন্য যে পরিমাণ বর্ধিত হবে সেটা কত হবে, সেটা হবে অপশন সি ডাবল স্কোয়ার বাই 6c। এটার প্রুফটা একটু বড় আছে, এর জন্য এটাকে আলাদা করে ভিডিও বানিয়েছি, ওপরে আই বাটন ক্লিক করে দেখে নিতে পারো। কোশ্চেন নাম্বার 9. The Poisson's ratio for steel varies from. Poisson's ratio স্টিলের ক্ষেত্রে কিভাবে ভ্যারি করে সেটার এক্সপ্লেনেশন দেখে নিন। Poisson's ratio এটা ভ্যারি করে অপশন বি 0.25 থেকে 0.33। Poisson's ratio কি? Poisson's ratio is ratio between lateral strain to longitudinal strain that is negative, মানে পয়জন রেশিও হলো ল্যাটারাল স্ট্রেনের সাথে লঙ্গিচুডাল স্ট্রেনের অনুপাত, যেটার ভ্যালু নেগেটিভ থাকে। এটা রেঞ্জ হয়ে থাকে -1.0 থেকে +0.5 পর্যন্ত। স্টিলের ক্ষেত্রে ভ্যারি করে 0.25 থেকে 0.33। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে যতগুলো কোশ্চেন আছে খুব সহজ কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এখানে দেখে মনে হবে সহজ, কিন্তু পরীক্ষা হলে কনফিউশনের শেষ থাকে না, সেহেতু জিনিসগুলোকে ভালোভাবে দেখে নাও। আর যদি সামনে খাতা থাকে তাহলে সেটাকে ভিডিওটাকে পজ করে সেগুলো প্র্যাকটিস করে নাও, লিখে নাও। সময় বারবার আসে না, একবারে যদি জিনিসটাকে কমপ্লিট করে নাও নেক্সট টাইম এটাকে দেখতে হবে না। আর যদি আমার এই কথা বলার স্টাইল যদি তোমাদের মানে স্লো মনে হচ্ছে তাহলে ইউটিউবের অপশান আছে, যাকে স্পিড মানে ফাস্ট করে নিতে পারো। নেক্সট আমাদের লাস্ট কোশ্চেনে আসছি। Question number 10. When a cantilever beam is loaded with uniformly distributed loads, the bending moment diagram will be a. যখন একটা ক্যান্টিলিভার বিম ইউনিফর্মলি লোড ইউডিএল দ্বারা লোড করা আছে, ইউডিএল দেওয়া আছে ক্যান্টিলিভার উপরে, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ প্যারাবোলিক কার্ভ। কীভাবে হচ্ছে আমরা দেখে নিই, ছোট্ট জায়গার মধ্যে জিনিসটাকে বুঝে নিই। বেন্ডিং মুভমেন্ট ইন এ ক্যান্টিলিভার বিম ইজ ইট নেগেটিভ। আমরা সবসময় এটা মনে রাখবো যে বেন্ডিং মুভমেন্ট একটা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে নেগেটিভ হয়ে থাকে। এখানে ড্রয়িংয়ের মধ্যে ক্যান্টিলিভার বিম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেখানে ইউডিএল ওয়েট পার ইউনিট লেন্থ, ওয়েট ডাব্লু ইউনিট লেন্থ স্মল এল, আর টোটাল লেন্থ ক্যাপিটাল এল। ইউডিএল দেওয়া আছে উপরে ক্যান্টিলিভারের উপরে। শেয়ার ফোর্স পজিটিভ, ডাব্লু ওয়েট ইন্টু লেন্থ, ডাব্লু ইন্টু এল সেটা পজিটিভ শেয়ার ফোর্স। বেন্ডিং মুভমেন্ট এর ফর্মুলা ডাব্লু ইন্টু এল বাই 2 সেটা হচ্ছে নেগেটিভ। এটা আমাদের হয় হগিং, ঠিক আছে, ক্যান্টিলিভারের ক্ষেত্রে হগিং হয়ে থাকে। এর ফর্মুলা হয়ে থাকে ডাব্লু এল স্কোয়ার বাই 2 সেটা হচ্ছে নেগেটিভ, আর কার্ভ যেটা ফর্ম করে সেটা প্যারাবোলিক কার্ভ, হগিং বেন্ডিং মুভমেন্ট।
এই যে আমরা ড্রয়িংয়ে এখানে একটা বোঝানোর চেষ্টা করেছি, এখানে একটা ক্যান্টিলিভার বিম আছে, তার উপরে লোড পড়ছে, সেটা যে বেন্ডিং হবে সে এইভাবে বেন্ড করবে, তার জন্য মানে কম্প্রেস হবে, কম্প্রেশন, নিচের যেটা ফাইবার থাকবে সেখানে কম্প্রেশন হবে, উপরের ফাইবারের ক্ষেত্রে টেনশন হবে। এখানে হায়েস্ট কম্প্রেশন, এখানে হায়েস্ট টেনশন। আর সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে উল্টো হয়ে থাকে, এর বেন্ডিং এভাবে ফর্ম করে যদি উপর থেকে লোড দেওয়া হয়, পয়েন্ট লোড বা পয়েন্ট লোডের ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি সিম্পলি, সেখানে নিচে টেনশন উপরে কম্প্রেশন। ক্যান্টিলিভার আর সিম্পলি সাপোর্ট দুটো একদম ভিন্ন। এই যে নিচে কম্প্রেশন উপরে টেনশন ক্যান্টিলিভার ক্ষেত্রে, একে বলি আমরা হগিং বেন্ডিং মুভমেন্ট। আর এটাকে বলা হয়ে থাকে উপরে কম্প্রেশন নিচে টেনশন, সেটাকে বলা হয়ে থাকে স্যাগিং বেন্ডিং মুভমেন্ট। ঠিক আছে, এটাকে মনে রাখার সহজ উপায় স্যাগিং, এস ফর স্যাগিং। আমাদের যদি এসটাকে সিম্পল এস হয় আমাদের এমনি, এটাকে যদি আমরা একটু রোটেট করে নিই তাহলে এসটা ফর্ম করবে এমনি। আর স্যাগিং কী হয়, স্যাগিং এমনি হয়, এসের এই ফর্মেই। ওই জন্য স্যাগিংটা যদি এস হয়ে থাকে তাহলে উল্টোটা হয়ে যাবে আমাদের হগিং। আশা করি বুঝতে পেরেছো। আর এই জিনিসটা WL²/2 মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ছোট ছোট অঙ্ক আসে। বন্ধুরা, এই ভিডিওটির কোশ্চেন আনসার মানে ডিসকাশন এখানে শেষ হলো। এটা হচ্ছে আমাদের চ্যানেল, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, নতুন ভিউয়ার হলে সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটিকে প্রেস করতে ভুলবে না। এটা প্রেস না করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবেই না। ঠিক আছে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।